নমস্কার, আমি সোমনাথ সেনগুপ্ত। বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইডে আজকের আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত দুদিন ধরে ইউএসএ প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ওনার সঙ্গে ইরানের কথাবার্তা হয়ে গেছে। ইরান ইজ অলমোস্ট রেডি, মানে ইরান সারেন্ডার করার জন্য বা আমেরিকা এবং ইসরায়েল মিলে যেসব শর্ত রেখেছে সেই শর্ত প্রায় পুরোটাই মেনে ফেলেছে। যদিও পুরোটাই যদি মেনে ফেলে তাহলে আর অসুবিধা কোথায়, তাহলে আর ডিল ডান করতেই বা সময় লাগছে কেন? যাই হোক, এই পুরো জিনিসটা নিয়ে আজকে একটু আলোচনা করব। এবার এতদিনে কিন্তু আমরা যে সরকারকে, মানে ভারতবর্ষের মধ্যে যে সরকারকে পছন্দ করি না কেন, মনে হোক বা মানে নোয়িংলি হোক বা আননোয়িংলি হোক, মনের মধ্যে কিন্তু এইটা বুঝে গেছি যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন একজন মস্ত বড় বেসিক্যালি কি বলবো, অ্যাটেনশন সিকার, এবং নিজের স্বার্থ অনুযায়ী, নিজের মন মর্জি অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন রকমের কমেন্ট করে থাকেন। যাই হোক, আজকের এই ভিডিওটা নিয়ে যে আলোচনাটা করব তাতে সবাইকে একটু রিকোয়েস্ট করবো একটু শেষ পর্যন্ত থাকবেন, কারণ কি এটা একটু ডিফারেন্ট টাইপের একটা আলোচনা করব, যেখানে অনেকটা মানে আমি বলছি বিভিন্ন ধরনের যেসব কমেন্ট আসছে বা বিভিন্ন ধরনের নেতারা যেসব কথাবার্তা বলছেন, বা দেশ যারা এখন এই মিডল ইস্টের যুদ্ধে রয়েছে, ইনভলভ রয়েছে, তারা যে সমস্ত কথা বলছেন তার মধ্যে থেকে অ্যাকচুয়াল ভিতরের খবরটা কি, বা ভিতরের কথাটাকে, বা ভিতরের ইন্ট্রিনসিক মিনিংটা কি, ভিতরের মানে ইনার এসেন্সটা কি, সেইটা ধরার চেষ্টা করব। যার ফলে সবাইকে রিকোয়েস্ট করব একটু প্লিজ এন্ড পর্যন্ত, মানে টিল দ্য এন্ড সঙ্গে থাকবেন। জিনিসটা মনে হয় আলোচনাটা শুনতে ভালোই লাগবে। যাই হোক, তো মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে মোটামুটি কথাবার্তা হয়ে গেছে, কিন্তু এবার যুদ্ধবিরতি হচ্ছে কি, এবার উনি যেটা বলেছেন সেটা হচ্ছে ইসরায়েল আর লেবাননের যুদ্ধবিরতি অলরেডি উনি ডিক্লেয়ার করে দিয়েছেন। ইসরায়েল কিন্তু ডিক্লেয়ার করেনি, ডিক্লেয়ার করেছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে ইসরায়েল আর লেবাননের মধ্যে যুদ্ধবিরতি হয়ে গেছে, এবং ইরান নাকি রাজি হয়ে গেছে ওর যেসব মানে প্রায় 60% মতন পরিশোধিত বা রিফাইন করা যে ইউরেনিয়াম আছে, যেটা প্রায় ও কমপ্লিটলি এনরিচ করার মুখে রয়েছে, সেই পুরো ইউরেনিয়ামটা নাকি ও হ্যান্ড ওভার করে দেবে ইউএসএ কে। নিজেদেরকে জিজ্ঞেস করে দেখুন তো, এটা কি সত্যি মানে খুব ইজি বলে মনে হচ্ছে, বা যেটা শুনছি সেটাই কি তাই? যাই হোক, আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, দীর্ঘ 34 বছর পর, আবার রিপিট করছি, 34 বছর পর এই প্রথম ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল এবং লেবানন মিলে বসে তারা আলোচনা করে এটা ফ্যাক্ট যে দুই দেশ যুদ্ধবিরতি ঘোষণা করেছে। দুই দেশের মধ্যে স্পেসিফিক্যালি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, এবং এটা বলা হচ্ছে যে ইসরায়েল এবং লেবানন যুদ্ধবিরতি ঘোষণা করেছে, যার এগেনস্টে কিন্তু ইসরায়েল কোনো কমেন্ট করেনি। তার মানে ইসরায়েল কিন্তু সেটা অ্যাকসেপ্ট করেছে যে হোয়াট এভার মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইজ সেইং দ্যাট ইজ 100% কারেক্ট অর ট্রু। তার মানে আমরা ধরে নিই যে ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চলছে, এটা হচ্ছে খালি চোখে দেখছি, কিন্তু ঘটনাটা কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। এবার আমি আসছি কেন নয় সেইটা বলতে। তার কারণ হচ্ছে, ইসরায়েলের সঙ্গে ইসরায়েল যে অ্যাটাকটা করেছে সেটা লেবাননকে অ্যাটাক করছে, কিন্তু লেবাননকে অ্যাকচুয়ালি অ্যাটাক করেছে সেটা কি ঠিক, না হিজবুল্লাহকে অ্যাটাক করছে? খেয়াল করে দেখুন, ইসরায়েলের মেইন প্রতিদ্বন্দ্বী বা ইসরায়েলের দুশ্মন বা শত্রু কিন্তু লেবানন যতটা না, তার থেকে বেশি হচ্ছে যে 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 গোষ্ঠীটার হিজবুল্লাহ। হিজবুল্লাহ হচ্ছে কিন্তু ওর অ্যাকচুয়াল শত্রু, লেবানন নয়। লেবানন ইজ বিং কন্ট্রোলড বাই হিজবুল্লাহ। লেবাননের যে সাদার্ন পার্টটা এবং সিরিয়ার সাইড ঘেঁষা যে বর্ডারটা রয়েছে সেইটা কিন্তু হিজবুল্লাহর আন্ডারে রয়েছে, যার ফলে দাঁড়িয়ে আপনি যদি খেয়াল করেন তাহলে আজকের দিনে ইসরায়েলের সঙ্গে অ্যাটাকিং যে 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 অ্যাটাকটা চলছে সেটা কিন্তু হিজবুল্লাহর এগেনস্ট, এবং হিজবুল্লাহ ক্রমাগত ইসরায়েলকে অ্যাটাক করে চলেছে। এবারে মিটিংটা হলো কার কার মধ্যে? মিটিংটা হয়েছে লেবাননের সরকার আর ইসরায়েলের সরকারের মধ্যে। ইসরায়েলের সরকার ঠিক আছে, বোঝা গেল। লেবাননের সরকারের কতটুকু মানে ক্ষমতা আছে? আজকের দিনে লেবাননটা কি সত্যি লেবাননের সরকার চালাচ্ছে? একদমই না, হিজবুল্লাহ চালাচ্ছে। লেবাননের সরকার জাস্ট একটা মানে টেকনিক্যাল বা একটা প্রোটোকল অনুযায়ী একটা সরকার বসে আছে, কিন্তু অ্যাকচুয়াল লেবানন শাসন করছে বা লেবাননকে রুল করছে বা চালাচ্ছে হচ্ছে হিজবুল্লাহ। যার ফলে হিজবুল্লাহ কি মিটিংয়ে ছিল? না। তাহলে হিজবুল্লাহর সঙ্গেই কোনো মিটিং হয়েছে? না। তাহলে কার কার মধ্যে হয়েছে মিটিংটা হয়েছে ইউএস এর প্রেজেন্সে ওয়াশিংটন ডিসিতে লেবাননের সরকার আর ইসরায়েলের সরকার মধ্যে। এবারে তার মানে হিজবুল্লাহ যখন নেই, হিজবুল্লাহ যখন আলোচনার টেবিলেই নেই, তাহলে হিজবুল্লাহর এই যে যুদ্ধবিরতি এটা মানার কোনো দায়বদ্ধতা নেই। তাহলে এইখানেই গন্ডগোলটা হয়ে গেল। তাহলে ডোনাল্ড ট্রাম্প যেটা বললেন, বরাবর ওনার নেচারটাকে মেনটেন রাখলেন যে এ ধোঁয়াশার লোক, এ কোনো জিনিস ক্লিয়ার কথা বলে না, সোজা কথার লোকই নয়। তাহলে কি হলো, যে যার সঙ্গে আমার ঝামেলা, যে মানে হিজবুল্লাহ যে গোষ্ঠীটার সঙ্গে আমার সমস্যা, তার সঙ্গে আমি বসিনি,
কিন্তু আমি ডিক্লেয়ার করলাম, লেবাননের সরকার আর ইসরায়েলের সরকার মিলে বসে ডিক্লেয়ার করে দিল যে, বা মেনে নিল যে যুদ্ধবিরতি চলছে। অ্যাকচুয়ালি যুদ্ধবিরতিতে লেবাননের কোনো মানে রোলই নেই। তার কারণ হচ্ছে লেবাননের আর্মি কতটুকু। এবারে এর কন্ডিশন কি, এই যুদ্ধবিরতির কন্ডিশন যেটা ইসরায়েল দিয়েছে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, ভালো করে মন দিয়ে শুনুন, প্রথম কথা হচ্ছে ইসরায়েলের যে আর্মি সংখ্যাটা, বা যে আর্মি অলরেডি লেবাননে ঢুকে গেছে বা প্রেজেন্স রেখেছে বা অলরেডি তারা রয়েছে, তারা কিন্তু ওখানে ইনট্যাক্ট থাকবে। তার মানে ওরা কোনোভাবেই সরে আসছে না। প্রথম হচ্ছে এইটা। তার মানে ইসরায়েলের যে মিলিটারি গোষ্ঠীটা বা যে মিলিটারি গ্রুপ অফ পিপল, যারা পার্সোনাল যারা ঢুকে গেছে, তারা ওখানেই থাকছে, ওখানেই থাকবে, ওখান থেকে সরে আসছে না। সেকেন্ড থিং হচ্ছে, এটা কিন্তু কোনো যুদ্ধ মানে পার্মানেন্টলি এটা ক্লোজ হয়ে যাচ্ছে, এটা একটা টেম্পোরারি মানে স্টপ বা একটা 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 বিরতি। সেটা কতদিনের? 10 দিনের বিরতি। 10 দিনের পরে কি হবে কেউ জানে না। ইনফ্যাক্ট 10 দিন পর্যন্ত এটা টিকবে কিনা আই হ্যাভ এ বিগ ডাউট। আপনারা বলবেন যে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, এটা রিকোয়েস্ট রাখলাম। আচ্ছা, তার মানে প্রথম কথা, হিজবুল্লাহর সঙ্গে আমার কোনো কথাবার্তা হয়নি। সেকেন্ড কন্ডিশন কি, আমার যেসব মিলিটারি আর্মি অলরেডি ওখানে ঢুকে রয়েছে তারা কেউ বেরিয়ে আসছে না। এবারে লেবাননের আর্মিকে এটা ইনশিওর করতে হবে যে হিজবুল্লাহর যে সমস্ত জঙ্গি গোষ্ঠী রয়েছে বা হিজবুল্লাহর যারা সমর্থক রয়েছে বা হিজবুল্লাহর হয়ে যারা কাজ করছে, তাদের হাতে যেন কোনো আর্মস না থাকে। এটা কি সম্ভব? লেবাননের আর্মি স্ট্রেংথই ওটা নয়, তার সে ওই রকম ইকুইপ নয়, হিজবুল্লাহর কাছে ইকুইপ নয়। হিজবুল্লাহর কাছে মিসাইল থেকে শুরু করে রকেট লঞ্চার থেকে শুরু করে কি নেই, লেবাননের আর্মির কাছে কি আছে? কিচ্ছু নেই। লেবাননের আর্মি ছোট্ট, এটা অ্যাজ গুড অ্যাজ পুলিশ বেসিক্যালি। তো সে কোত্থেকে এটা ইনশিওর করবে? তার মানে তার কন্ডিশনে, সেকেন্ড কন্ডিশন কি, যে কন্ডিশনে বলা হচ্ছে যে ইসরায়েল বলেছে ভাই আমার যে সব আর্মি রয়েছে তার প্রোটেকশন দেওয়ার দায়িত্ব হলো তোমার আর্মির। অলরেডি যারা ঢুকে রয়েছে তারা কেউ বেরিয়ে আসবে না, তারা ওখানেই থাকবে। থার্ড থিং হলো কি, যে যারা যদি মানে হিজবুল্লাহকে, লেবাননের আর্মিকে এটা ইনশিওর করতে হবে যে হিজবুল্লাহর কাছে কোনো অস্ত্র নেই। শুধু তাই না, এবার লেবাননের আর্মিকে খুঁজে বার করতে হবে কোথায় কোথায় হিজবুল্লাহর লোকজন রয়েছে, তাদেরকে নিয়ে এসে তাদেরকে নিরস্ত্র করতে হবে বা তাদের হাত থেকে অস্ত্র টস্ত্র সব নিয়ে নিতে হবে। এটাও সম্ভব না। আর একটা কি না, এই হিজবুল্লাহ যাতে কোনোভাবেই ইসরায়েলের কোনো আর্মিকে কখনো কোনোদিন নিয়ার ফিউচারে অ্যাটাক না করে এই যুদ্ধবিরতিকালীন সময়ের মধ্যে, সেটা কিন্তু লেবাননের আর্মিকে ইনশিওর করতে হবে। আবারও বলছি, লেবাননের আর্মিকে সঙ্গে এটাও ইনশিওর করতে হবে যে হিজবুল্লাহর যে সব মেম্বাররা রয়েছে বা হিজবুল্লাহর গ্রুপ থেকে বা গোষ্ঠী থেকে কেউ যাতে ইসরায়েলের কোনো আর্মিকে কেউ অ্যাটাক না করে, এটা লেবাননের এই আর্মিকে ইনশিওর করতে হবে। তিনটের কোনোটাই লেবানন আর্মির পক্ষে সম্ভব না। হিজবুল্লাহ চাইলে যখন তখন অ্যাটাক করবে, কারণ হিজবুল্লাহর সঙ্গে আলোচনাই হয়নি, কাজে তাদের কোনো দায়বদ্ধতা নেই। যে মুহূর্তে অ্যাটাক করবে, এবং কন্ডিশন কি, এই যুদ্ধবিরতিতে 10 দিনের যুদ্ধবিরতির কন্ডিশন হচ্ছে যে মুহূর্তে ইসরায়েল মনে করবে যে তারা হিজবুল্লাহর দ্বারা কোনোভাবে ম্যাপড হচ্ছে বা ইভেন অ্যাটাক হচ্ছে বা অ্যাটাক হতে পারে, মানে ইভেন অ্যাটাক হয়ে তারপরে রিভেঞ্জ নেবে বা তারপরে রিটালিয়েট করবে তা নয়, যদি ইসরায়েল মনে করে যে কোনো সময় নিয়ার ফিউচারে বা আগামী দিনে বা কালকে বা এই 10 দিনের মধ্যে যে কোনো একদিন যদি ইসরায়েল যদি মনে করলো যে আমি ভাই ইসরায়েলের এই হিজবুল্লাহর গোষ্ঠীর দ্বারা অ্যাটাক হতে পারি, যে মুহূর্তে ইসরায়েল এটা ইনশিওর হবে বা মনে করবে, সেই মুহূর্তেও সঙ্গে সঙ্গে আবার পাল্টা যুদ্ধ শুরু করে দিতে পারে। তার মানে এটা বেসিক্যালি একতরফা হলো। কেন? বিকজ আগামী ডিসেম্বরে ইউএস এর মিড টার্ম ইলেকশন আছে, সেই ইলেকশনে ট্রাম্পকে একটা মুখ দেখাতে হবে। সেকেন্ড থিং হচ্ছে, এই নিয়ে দশমবার উনি বিভিন্ন ধরনের উনি যেটা মানে যেটা লোকজন সমাজে ঢাক পিটিয়ে বেড়ান বা ঢাকঢোল যেটা পিটিয়ে বেড়ান, সেটা হচ্ছে উনি মাসিহা, এবং উনি সমস্ত জায়গায় এত ভালো মানুষ এবং এত সিধার লোক এবং এত মানে সবার জন্য মন প্রাণ কাঁদে যে উনি এই যুদ্ধ থামানোর জন্য উনি একমাত্র মাসিহা, অ্যাজ গুড অ্যাজ রবিনহুড। তাহলে ডোনাল্ড ট্রাম্পের দ্বারা মধ্যস্থতা হওয়ার ফলে লেবানন এবং ইসরায়েলের এত বছরের যুদ্ধে এই প্রথম অফিসিয়ালি যুদ্ধবিরতি হলো। যে যুদ্ধবিরতিটা আদৌ টিকবে কিনা, দ্যাট ইজ এ বিগ টাইম কোয়েশ্চেন। তাহলে এইটা হলো একটা কন্ডিশন। সেকেন্ড থিং হচ্ছে, খেয়াল করে দেখুন, ইসরায়েলের প্রথম শত্রুকে, ইসরায়েলের প্রথম শত্রু হচ্ছে হিজবুল্লাহ। সেকেন্ড থিং কি, ইসরায়েলের টার্গেট কি, ইসরায়েলের টার্গেট হচ্ছে শুধু লেবানন বলে নয়, লেবাননের মধ্যে যতটা সম্ভব ল্যান্ডকে অ্যাকোয়ার করে নেওয়া। তাহলে অলরেডি অনেকটা ল্যান্ড অ্যাকোয়ার করে নিয়েছে, তাহলে যতটা ল্যান্ডও অ্যাকোয়ার করেছে সেটা কি ফেরত দেবে? সেটা দ্যাট টাইম উইল সে, বাট আই হ্যাভ এ বিগ ডাউট অন দ্যাট। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনাদের কার কি মনে হচ্ছে।
তাহলে লেবাননের অনেকটা যতটা পারা যায় ততটা অংশ থেকে ল্যান্ডটাকে আমি অ্যাকোয়ার করে নেবো, বিকজ আগামী দিনে ইসরায়েলের জনসংখ্যা বাড়বে এবং ইসরায়েলের কাছেও ওর জনসংখ্যাকে বাড়ানোর জন্য জায়গা দিতে হবে। তাহলে ওর কাছে এইটা একটা জায়গা যেখানে ও এই যুদ্ধের দ্বারা যে ল্যান্ডটাকে অ্যাকোয়ার করলো সেই ল্যান্ডটাকে আর কখনো কোনো দিন ফেরত দেবে না। তাহলে ইসরায়েলের যে টার্গেট যেটা, সেই টার্গেটের মধ্যে অন্যতম প্রধান ওর মাথায় রয়েছে, বা ওর যে মিশন যেটা মিশন যেটাকে আমরা বলি, তাহলে সেই মিশন আর ভিশনের মধ্যে কি কি টার্গেট রয়েছে না, মিশন আর ভিশনের মধ্যে প্রথম টার্গেট হচ্ছে হিজবুল্লাহ, চিরশত্রু, কাজেই ওকে শেষ করে ছাড়বে, এটা হচ্ছে ইসরায়েলের টার্গেট। সেকেন্ড হচ্ছে লেবাননের যতটা পারা যায় আমি জমি অ্যাকোয়ার করে নেবো, যেই জমি আমি অ্যাকোয়ার করবো ম্যাক্সিমাম ল্যান্ডটা যদি আমার কাছে চলে আসে, তাহলে আমার শত্রুপক্ষ বা এই বিরোধী গোষ্ঠী, আমার বিরোধী গোষ্ঠী কি মাথা তুলে দাঁড়াতে পারবে? কারণ একটা বিল্ডিং এ ধরুন 4 তলা একটা বিল্ডিং এর ধরা যাক প্রত্যেকটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট আছে, তার মানে 4টে তলায় 16টা ফ্ল্যাট আছে। এবার 16টা ফ্ল্যাটের মধ্যে 12টাই যদি আপনার নিজের ঘরের লোক হয়, তাহলে বাকি 4টেতে কেউ আপনার সঙ্গে এটে উঠবে পারবে না তো। কাজে এটা হচ্ছে প্রথম লক্ষ্য ইসরায়েলের। তাহলে এই যুদ্ধবিরতি কতটা সম্ভব হবে, বা এই যুদ্ধবিরতি থেকে আদৌ কি কোনো রেজাল্ট আসবে, আপনারা কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করবেন। তাহলে এইটা হলো একটা। এইবারে দ্বিতীয় জিনিস কি, আমেরিকার টার্গেট কি? আমেরিকার টার্গেট হচ্ছে ইরানকে শেষ করা। তার মানে ইরানের আইদার মানে শাসন ব্যবস্থা মানে রেজিম চেঞ্জ করা, এবং তার সঙ্গে কি না ওর যে ইউরেনিয়ামের ক্ষমতা সেটাকে আমি জিরো করে দেবো। তার মানে পারমাণবিক শক্তিধর দেশ আমি হতে দেবো না। সেটা আর একটা কার উদ্দেশ্য? ইসরায়েলের উদ্দেশ্য। কারণ এন্টায়ার মিডল ইস্টে ক্ষমতাবান শত্রুপক্ষ বলে যদি ইসরায়েল কাউকে মনে করে, তাহলে নেক্সট টু হিজবুল্লাহকে ইরান। হিজবুল্লাহকে ফান্ডিং কে করে? ইরান। তাহলে হিজবুল্লাহকে যদি আমি শেষ করে ফেলি, তাহলে ইরান কি আর সেই শক্তিধর থাকবে না। তাহলে ইরান প্রথম কথা হচ্ছে আমার ডিক্লেয়ার্ড শত্রু। তাকে আমি যদি যতটা সম্ভব আমি বিষ কমিয়ে দিতে পারি, তার মানে তার হাত থেকে যদি আমি নিউক্লিয়ার ওয়েপনের জায়গাটাই যদি নষ্ট করে দিই, তাহলে ওটা আমার জন্য শান্তির। তাহলে ওটার জন্যই আমি যুদ্ধ করছি। তাহলে আমি আমার টার্গেট যখন আমি ইরানকে প্রায় শেষ করে দেবো, বা ওর যে ইউরেনিয়ামটাকে আমি পুরো জিরো করে দেবো, যার ফলে ওর নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি হতে পারবে না, এটাই যখন আমার মনে প্রথম উদ্দেশ্য, তাহলে এই যুদ্ধবিরতিটাকে আমি কতটা সিরিয়াসলি নেব আপনারা মনের মধ্যে ভাবুন এবং আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। তাহলে একটা হলো ইসরায়েলের পার্ট। সেকেন্ড পার্টে আমেরিকা কি চায়? আমেরিকা চায় হচ্ছে ইসরায়েলে ওর একটা তাবেদার সরকার তৈরি হোক, যেটা আয়াতুল্লাহ খামেইনি বা এই মোস্তফা খামেইনি কাউকে দিয়ে হচ্ছে না। তাহলে ও যতক্ষণ না রেজিম চেঞ্জ করছে বা করতে পারছে ততক্ষণ ওর শান্তি নেই। আর ওর যদি শান্তি না থাকে, তাহলে ও সেখানে কি শান্তি দেবে কাউকে? না। তাহলে এই শান্তি নেই এর মধ্যে, তাহলে ওকে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে রেজিম চেঞ্জ করে ইরানকে একদম দুর্বল করে দিতে হবে। আরেকটা পয়েন্ট কি, ওর উদ্দেশ্যের মধ্যে আরেকটা পয়েন্ট হচ্ছে ইউরেনিয়াম একদম জিরো করে দাও, যার ফলে আগামী 20 বছরেও যাতে ও কোনোভাবে এইটা মাথা তুলে না দাঁড়াতে পারে যে ও একটা পারমাণবিক শক্তিধর দেশ হবে। তাহলে ওর মাথাতে এইটা। তাহলে যে দুজন মেইন, তিনজনের মধ্যে যার দুজনের মাথাতেই চলছে যে ভাই আমি এইটা করবো, এটাই যদি আমার টার্গেট হয়, তাহলে আমি যুদ্ধবিরতি থেকেই সত্যি সিরিয়াসলি যাব। আপনাদের সবাইকেই এটা জিজ্ঞেস করলাম। যার যা মনে হচ্ছে কমেন্ট বক্সে প্লিজ লিখুন, আমারও পড়তে ইচ্ছা করবে, ভালো লাগবে, বা যদি কোনো অ্যাঙ্গেল থাকে তাহলে আমিও ওটা ভেবে দেখবো যে হ্যাঁ এই অ্যাঙ্গেলটা তো আমি ধরিনি বা আমার মাথাতে আসেনি, ফলে সেটা করবো। আচ্ছা, এইবারে চুক্তি অনুযায়ী লেবাননের আর্মিকে দেওয়া হয়েছে হিজবুল্লাহকে টেক কেয়ার করার, বা হিজবুল্লাহকে জিরো করার, বা হিজবুল্লাহকে থামিয়ে রাখার জন্য দেওয়া হয়েছে দায়িত্ব। তাহলে ওর হাতে শক্তি কই? পারবে না। তাহলে যখনই পারবে না, তখন এই জিনিসটা তখন কি হবে? তখন আমার জন্য এটা বলা সহজ হয়ে যাবে যে ভাই তুমি তো পারছো না, তাহলে আমাকে যুদ্ধে যেতেই হবে, আমার নিরাপত্তা বিঘ্নিত হবে। আচ্ছা, এই হলো একটা পার্ট গেল। সেকেন্ড পার্ট কি আছে না, স্ট্রেট অফ হরমুজ। তাহলে এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে সব থেকে বেশি বেনিফিট কার? ইরান। তার কারণ কি? ইরান এখান থেকে একটা ফান্ডিং পায়, কারণ স্যাংশন করার ফলে বা ইউএসএর স্যাংশন চাপানোর ফলে বেসিক্যালি তো ওর ব্যবসাপত্র প্রায় সমস্ত কান্ট্রির সঙ্গে জিরো হয়ে গেছে। ওকে বাঁচিয়ে রেখেছে মেইন ওর তেলের ক্রেতা হচ্ছে 95% তেলের ওর ক্রেতা হচ্ছে চায়না। এবং এর মধ্যে টেকনিক্যালি যদি দেখি, তাহলে ওই যে শ্যাডো ফ্লিট, আমি গতকালের আর একটা ভিডিওতে যদি কেউ দেখেন তাহলে আপনি দেখবেন আমি ইরানের শ্যাডো ফ্লিটের উপর একটা ভিডিও করেছি। এটা একটা বড় ইন্ডাস্ট্রি যেখান থেকে ইরান বছরে অন্তত 25 থেকে 30 বিলিয়ন ডলার আর্ন করছে। যদি ইচ্ছা হয় তাহলে দেখতে পারেন গতকালের ভিডিওতে। তাহলে এই শ্যাডো ফ্লিটের 95% তেলকে কেনে চায়না কেনে। তাহলে এই স্ট্রেট অফ হরমুজ যদি সত্যি খুলে যায় বা আমেরিকার কোনোভাবে যদি গ্রিপে চলে আসে, তাহলে ক্ষতিটা কার হবে? ক্ষতিটা হবে চায়নার। আচ্ছা, এইবারে স্ট্রেট অফ হরমুজে ইউএসএ আর ইরান দুজনেই বলেছে আমরা সরে আসছি বা আমরা ওপেন করে দেবো। ইরান কি বললো? ইরান বললো আমি স্ট্রেট অফ হরমুজ সবার জন্য খুলে দিলাম, ফলে কমার্শিয়াল ভেহিকেল বা যা ভেহিকেল আছে বা যা শিপ আছে সব নর্মালি যাতায়াত হবে, কোনো অসুবিধা নেই। ইরান বললো যে আমি খুলে দিলাম।
ইউএসএ কি বললো? ইউএসএ বললো যে না, আমার যেরকম আমি ঘিরে রেখেছিলাম আমার নেভি দিয়ে, বা আমার যে অবরোধ ছিল, দ্যাট উইল রিমেইন কনস্ট্যান্ট বা দ্যাট উইল রিমেইন সেম। তার মানে ইউএসএ ওর কোনো আর্মি পার্সন বা নেভিকে ওখান থেকে সরালো না। তাহলে ইউএসএ যদি ওর নেভিকে ওখান থেকে না সরায়, তাহলে ইরান কি তার 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 সৈন্য সামন্ত সেখানে সরিয়ে নেবে কি? তার সৈন্য সামন্ত সরিয়ে নেবে, তার ওখানে যা প্রোটেকশন আছে সেটা কি সরিয়ে নেবে? তাহলে ইরান সরাবে না। তাহলে ইরান বলবে ভাই আমিও ব্লকের যেরকম রেখেছিলাম বা ব্লক করে রেখে দেবো। তাহলে ইরান ব্লক করে রাখলো, ইউএসএও ব্লক করে রাখলো, কারণ ইউএসএ অলরেডি বলে দিয়েছে, ডিক্লেয়ার করেছে। ইরান যেরকম সরিয়ে এনেছিল, ইরান সরিয়ে এনে ও বলেছিল আমি খুলে দিলাম, এবার ইউএসএ ওখান থেকে সরে যাক, আমি এটা অবজার্ভ করছি যাতে ইউএসএ সরে যায়। ইউএসএ বললো আমার নেভি যেরকম ছিল ইনট্যাক্ট থাকবে, সেরকমই থাকলো। তাহলে ইউএসএ কি বলবে যে ভাই, ইরান কি বলবে? ইরান বলবে যে না, তাহলে আমার যেরকম ব্লক আমি রেখে দিয়েছিলাম তাহলে ব্লক থাকলো। তার মানে ব্লকটা যেরকম থাকার সেরকমই থাকলো বা থাকবে। আমি আপনাকে বলছি এই স্ট্রেট অফ হরমুজের ব্লক নিয়ে একটা খেলা চলছে। আপনারা যদি কেউ খেয়াল করে দেখেন, ঠিক দেখবেন উইকেন্ডে এই শুক্রবার নাগাদ ডোনাল্ড ট্রাম্প একটা করে এইরকম বিভিন্ন ধরনের এই যাত্রাপালা বা একটা করে সিরিয়াল আনছেন, ঠিক আছে? তো দেখবেন ওই উইকেন্ডে একটা করে সিরিয়াল হচ্ছে, যখন সব কিছু ওকে হয়ে যাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্পও বলে দিচ্ছে আমি স্ট্রেট অফ হরমুজ খুলে দিচ্ছি, বা এই তো আমার সঙ্গে মিটিং হয়েছে, বা এই তো এটা মানে যুদ্ধবিরতি চলছে, এই যুদ্ধ শেষ হয়ে এলো বলে ইরান রাজি হয়ে গেছে। আপনি দেখবেন প্রত্যেক সপ্তাহে বা 7-10 দিনে ঠিক উইকেন্ডগুলোতে এইরকম একটা করে নিউজ আসছে, তেলের দাম পড়ে যাচ্ছে, তেলের দাম দেখবেন পড়ে যাচ্ছে। ধরুন $100 ছিল, সেখান থেকে $70 হয়ে গেল। ঠিক সোমবার দিনে আপনি দেখবেন সোমবার সেকেন্ড হাফে বা ওইরকম একটা সময়, সোমবার বেলার দিক থেকে সেকেন্ড হাফ থেকে 11টা-12টার পর থেকে দেখবেন আবার নতুন 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 যাত্রাপালা শুরু হচ্ছে। দেখবেন আবার এটা বোঝা গেল যে ব্লকের যে খুললো না, যেরকম ব্লক ছিল সেরকমই ব্লক রইলো। স্ট্রেট অফ হরমুজ, আমেরিকা, ইসরায়েল, ইরান সব যুদ্ধে যেরকম ছিল সেরকম ভাবে অ্যাজ ইট ইজ আগের মতনই সবকিছু রয়ে গেছে। সঙ্গে সঙ্গে আবার দেখবেন তেলের দামটা শুট আউট করে গেল, $70 থেকে আবার ওই $100 চলে গেল। দেখবেন কম বেশি প্রত্যেক উইকেন্ডে এসে তেলের দাম পড়ছে, আবার পরের সপ্তাহে যে খুলছে তখন তেলের দাম বেড়ে খেলছে, মানে বেড়ে হচ্ছে। তার মানে দেখবেন এই কমোডিটিতে বা শেয়ার মার্কেটে যত বিগ ট্রেডার্স আছে বা বুলিয়ান ট্রেডার্স আছে বা এই যে বিভিন্ন দেশ আছে যারা, এটা সব অ্যাক্রস দ্য কান্ট্রিজ চলছে। ইন্ডিয়াতেও চলছে, চায়নাতেও চলছে, ইউএসএতেও চলছে, সব জায়গায় চলছে, জাপানে চলছে সেম কেস, হংকংয়ে চলছে সেম কেস। ফলে আপনি যদি খেয়াল করে দেখেন ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা সুন্দর একটা উইকেন্ডের একটা শর্ট টার্ম খেলা চলছে। একটা উইকেন্ডে এসে তেলের দাম ড্রপ করছে, আর উইকের শুরুতে পরের সপ্তাহের শুরুতে গিয়ে তেলের দামটা বাড়ছে, যার ফলে কিছু গ্রুপ অফ পিপল বা গ্রুপ অফ কোম্পানি যারা আছে তারা $1 বিলিয়ন বা ইন্ডিয়ান কারেন্সিতে যদি বলি তাহলে বহু কোটি কোটি টাকা তারা এই খেলাটা দিয়ে কামাচ্ছে। বেসিক্যালি এই ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধে কিছু সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, আমার আপনার মতন সাধারণ মানুষের পকেটে টান পড়েছে, কিছু দেশ এতে মুনাফা করছে, এবং পার্টিকুলারলি কিছু লবির কিছু বড় মাথা, আপনারাও বুঝতে পারছেন তারা কারা। তার মধ্যে এই বিগ টাইম সমস্ত নাম রয়েছে, যারা কেউ সরকারে আছে, কেউ সরকার চালাচ্ছে, কেউ কোনো পলিটিক্যাল পার্টির লিডার, তারা পয়সা কামাচ্ছে এবং বকলমে ঘুরিয়ে কিছু মাফিয়া গোষ্ঠী কিন্তু বহু কোটি ডলার, বহু মিলিয়ন বা বিলিয়ন ডলারে তারা কিন্তু প্রত্যেক এই উইকেন্ডের খেলাতে কামিয়ে যাচ্ছে। দেখবেন ঠিক এই একইভাবে উইকেন্ডে তেলের দাম পড়ছে, আর পরের সপ্তাহে শুরুতে গিয়ে তেলের দাম বাড়ছে। যাই হোক, এবার আসি স্ট্রেট অফ হরমুজ নিয়ে। স্ট্রেট অফ হরমুজে যদি দেখি তাহলে ইরানের আব্বাস আরাকচি বললেন যে স্ট্রেট অফ হরমুজ খুলে দেওয়া হলো, কিন্তু আমেরিকা বললো আমি অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। যার ফলে আবার কিন্তু এটা নিয়ে একটা জামাল ঘোটা টাইপের হয়ে রয়েছে, যেটা বোঝাই গেল না যে কি হলো। ফলে উইকেন্ডে গিয়ে তেলের দাম পড়লো, আবার পরের সপ্তাহে তেলের দাম বেড়ে গেল। ইউরেনিয়ামের ড্রামা যেটা চলছে সেটা অনেস্টলি বলুন তো আপনারা নিজেদের আন্ডারস্ট্যান্ডিং কি বলে, যে ইরান আজকে ইউরেনিয়ামের জন্য এতদিন ধরে, আজ 30-40 বছর ধরে আমেরিকার এই রক্তচক্ষু বা দাদাগিরি টলারেট করে আসছে। তাদের যদি বো ডাউন করার থাকতো বা মাথা ঝোঁকানোর থাকতো বা এটা নিয়ে কম্প্রোমাইজ করার থাকতো, তাহলে এরা এতদিন ওয়েট করতো? এই গত হার্ডলি এটা তো ধরুন প্রায় 42-45 দিন ধরে চলছে এখন এই যুদ্ধটা, 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। তো তার আগে কয়েক মাস আগে কিন্তু আমেরিকা এই বম ফেললো এবং দিয়ে তাকে মারাত্মকভাবে মানে ইরানের ওপর কিন্তু বম্বিং করলো, এবং তার ফলে ওরা ডিক্লেয়ার করলো যে প্রায় কিন্তু ওদের নিউক্লিয়ার স্ট্রাকচার যা আছে বা যা ইনফ্রাস্ট্রাকচার আছে তা প্রায় শেষ। যদি শেষই হয়ে থাকে তাহলে আবার এই যুদ্ধটার প্রয়োজন কোনো ছিল না। ফলে সেখানেও দেখা যাচ্ছে যে আমেরিকা কিন্তু সত্যি কথা বলেনি। যাই হোক, আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে যে এই ইরান যেখানে আজ 30-40 বছর ধরে আমেরিকার এত স্যাংশনস, এত কিছু, এত রেস্ট্রিকশনস চালিয়ে তারা নিজেদেরকে পরমাণু শক্তিধর একটা রাষ্ট্রে পরিণত করতে চাইছে, এবং তাদের কাছে প্রায় 460 কিলো মতন ডিক্লেয়ার্ড ইউরেনিয়াম আছে, এবং যে ইউরেনিয়ামে প্রায় 60% ওরা পিউরিফাই করে নিয়ে এসছে।
এবার বোমা বানাতে গেলে ওই ইউরেনিয়ামকে 90% পর্যন্ত পিউরিফাই করতে হয়, তার মানে আর 30% বাকি আছে। তার মানে একটা যাত্রাপথের প্রায় 75 বা 80% যখন ওর হয়ে গেছে, কমপ্লিট করে ফেলেছে, আর যখন 20, 25, 30% যদি বাকি থাকে, তাহলে সেই অবস্থা থেকেও সরে আসে। আপনার কি মনে হয়? আমার কি মনে হয় সেটা আমি বললাম, আপনাদের কি মনে হয় আপনারা জানান কমেন্ট বক্সে, যে সত্যি সত্যি কি আপনাদের কারোর মনে হচ্ছে যে ইরান এই ইউরেনিয়ামটা ইউএস এর হাতে তুলে দেবে? যদি হয় তাহলে দেখা যাবে, সময় বলবে যে সত্যি সত্যি সেটা হচ্ছে কিনা। তবে আমার ব্যক্তিগত মত যদি বলি, তাহলে এটা ইরানের কাছে একটা লাস্ট শেষ ওয়েপন হতে পারে, যেটা অলরেডি কিন্তু অফিসিয়ালি ইরান এটা ডিক্লেয়ার করেছে। কারণ মিস্টার ডোনাল্ড ট্রাম্প যখনই এটা বলেছেন যে ইরান নাকি এই কথাটাতে রাজি হয়েছে, এবং ওনার সঙ্গে যে কথা হয়েছে তাতে ইরান নাকি রাজি হয়েছে ইউরেনিয়াম পুরোটাই আমেরিকার হাতে তুলে দেবে, পরের দিনই কিন্তু ইরান অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে যে না, আমাদের সঙ্গে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বা আমেরিকার কারোর কোনো এরকম কোনো কথা হয়নি, এবং এই বিষয়ে কোনো প্রশ্ন অ্যারাইজই করে না, যার ফলে এটা সম্ভাব্য একদম মিথ্যে কথা। তো যার ফলে এই কোয়েশ্চেনটার কোনো আর ভ্যালু রইল না, বা এই পয়েন্টটা নিয়ে কনসার্ন হওয়ার কোনো জায়গা রইল না যে ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামকে তুলে দেবে। তাহলে এটা হওয়াটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল হয়ে যাচ্ছে। তাহলে একটা হলো সেইটা। এবার তার সঙ্গে এবার কি বলেছে, আবার যদি খেয়াল করেন তাহলে দেখবেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আগামী এই কয়েকদিনের মধ্যে আবার পাকিস্তানে যে সেকেন্ড যে বসা হচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে, যে যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা হবে, এবং তাতে কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্প এটাই বলেছেন যে আশা করছি আমি তাতে মানে ফাইনাল কোনো একটা কনক্লুশনে আমরা আসতে পারবো এবং যুদ্ধ পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে। যদি তা হয় এবং এই মিটিংটা যদি সত্যি সত্যি ফ্রুটফুল এবং এফেক্টিভ হয়, তাহলে আমি নিজে পাকিস্তান যাব। ডোনাল্ড ট্রাম্প এমনি এমনি পাকিস্তান যাবেন? যদি যান, যখনই হোক না কেন উনি যাবেন। মানে আমি আপনাকে বলে দিচ্ছি বা আপনাদের সবাইকে বলছি, শুধু এই ইস্যু নিয়ে নয়, আগামী কোনো একটা সময়ে কোনো না কোনো একটা ইস্যু তৈরি করে মিস্টার ডোনাল্ড ট্রাম্প একদিনের জন্য হোক, দুদিনের জন্য হোক, আধবেলার জন্য যদি হয়, তাহলে উনি পাকিস্তানে যাবেন। কেন? প্রথম কথা হচ্ছে ওনার ছেলের পাকিস্তানি ইনভলভমেন্ট রয়েছে ক্রিপ্টোকারেন্সিতে, যেখানে হিউজ মানে একটা গুড অ্যামাউন্ট অফ $1 বিলিয়ন ওখানে লেগে রয়েছে। কাজে ওনার ছেলে মানে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের ছেলে, হি ইজ ইনটু দিস ক্রিপ্টোকারেন্সি বিজনেস। কাজে সেই ক্রিপ্টোকারেন্সি পাকিস্তান অলরেডি বশ্যতা স্বীকার করে নিয়ে ক্রিপ্টোকারেন্সিতে ওনার ছেলেকে এন্ট্রি দিয়ে দিয়েছে। কাজে সেখানে বহু $1 বিলিয়ন অলরেডি ইনভেস্টমেন্ট হয়ে রয়েছে, এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প বিকজ হি ইজ এ গুড বিজনেসম্যান, উনি ব্যবসাটাই বোঝেন, কাজে সেই হিসেবে উনি পাকিস্তানে কোনো না কোনো সময় যাবেন, সেটা আধবেলার জন্য হলেও যাবেন। এটা আমার এই কথাটা মিলিয়ে দেখে নেবেন। তার কারণ হচ্ছে ওখানে ওনার ইনভেস্টমেন্ট লেগে রয়েছে। ওই ক্রিপ্টোকারেন্সিতে ইউএস এর প্রচুর পয়সা করি ঢুকেছে, এবং ট্রেজারি থেকে প্রচুর পয়সা এসছে, বা বহু হাউসেস যারা আছে, যারা ট্রাম্পকে জিতিয়ে আনতে সাহায্য করেছে, বা এখনো ব্যাক অফ দ্য মাইন্ডে বা ব্যাক চ্যানেলে যারা সরকারকে পয়সা দিয়ে যাচ্ছে, তারা কোনো না কোনোভাবে ইনভলভ, বা তাদের পয়সা ওই ক্রিপ্টোকারেন্সিতে লেগে রয়েছে। সো আগামী দিনে ট্রাম্প বিকজ অফ হিজ সান অনলি, তার ছেলের যেহেতু ওখানে ব্যবসা ইনভলভমেন্ট রয়েছে, কাজে সেই জন্য উনি যাবেন। এক সেকেন্ড থিং হচ্ছে বালুচিস্তানে পাকিস্তানের মানে যেহেতু পাকিস্তান অকুপাইড, কাজে পাকিস্তানের জন্য ওটা একটা অ্যাডভান্টেজ, কিন্তু পাকিস্তানের কাছে সেই পয়সা করি বা সেই ইনফ্রাস্ট্রাকচার বা সেই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কোনো কিছুই যেহেতু নেই, কাজে ও চায়নাকে ইউএসএকে ওখানে নিয়ে এসে বসাতে চায়। তার কারণ হচ্ছে বালুচিস্তানে প্রচুর ডিফারেন্ট টাইপের রেয়ার আর্থ মিনারেলস পাওয়া গেছে, যেটা তার অ্যাকচুয়ালি মেইন সম্পদ। তাহলে সেই সম্পদটা ইউএসএ নিজের গ্রিপে নিতে চাইবে, কারণ ও যদি একটু ঢিলা দেয়, চায়না অলরেডি সেখানে ঢুকছে, চায়না অলরেডি গ্রিপ নেওয়ার চেষ্টা করছে। কাজে এটা আমেরিকার নিজস্ব ইন্টারেস্ট বা ট্রাম্পের নিজস্ব ইন্টারেস্ট যে ওখানে গিয়ে ঢুকবে। কাজে আগামী দিনে কোনো না কোনো রিজন এই ক্রিপ্টোকারেন্সি এবং বালুচিস্তানের কারণে, মানে বালুচিস্তানের রেয়ার আর্থ মিনারেলের কারণে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা বালুচিস্তান যাবে এবং ওইখানে গিয়ে এন্ট্রি নেবে। এটাও জেনে রাখবেন, এটা হবেই হবে। আরও কতগুলো ইম্পর্টেন্ট আমি ডিসকাশনস করছি, যেটা আমি ওই জন্য আবার প্রথমেই শুরুতে রিকোয়েস্ট করেছিলাম সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। এখনও রিকোয়েস্ট করছি টিল দ্য এন্ড ভিডিওটা দেখুন, ভালো লাগবে। ডিফারেন্ট টাইপের ডিসকাশনস হবে বা আপনারা অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, এরপরে আরেকটা আদি কথায় আসছি খুব ছোট্ট করে, সেটা হচ্ছে এতগুলো তো বুঝিয়ে দিলাম যে আলটিমেটলি কে কার শত্রু বা কার কি মোটো বা কে কোন পারপাস নিয়ে চলছে, এবং সেই অনুযায়ী যদি পয়েন্ট ওয়াইজ যদি দেখেন, তাহলে কি এই যুদ্ধবিরতির কোনো ভ্যালু রইল, বা কেউ কি চাইছে যুদ্ধবিরতিটা হোক? কারণ কি যুদ্ধবিরতি হলে রাশিয়ারও ক্ষতি। যুদ্ধবিরতি যদি হয় তাহলে আমেরিকা ফ্রি হয়ে গেল ইরান থেকে, যে আমেরিকা ফ্রি হবে তখন ওর নজর যাবে ইউক্রেনের দিকে। কাজেই রাশিয়া চাইবে না যে ওইখান থেকে ইউএসএ এখান থেকে ফ্রি হয়ে যাক, যে মুহূর্তেও ফ্রি হবে সঙ্গে সঙ্গে ইউক্রেনকে পয়সা দিতে শুরু করবে, বা কি বলে আর্মস অ্যামিউনিশন দিতে শুরু করবে, বা ইউক্রেনের যে জোকারটা রয়েছে তাকেও বিভিন্নভাবে মন্ত্রণা দেবে, বা বিভিন্ন রকম প্ল্যানিং গেমিংও বোঝাবে। কাজেই রাশিয়া চাইবে সবসময় আমেরিকা যাতে এই জায়গায় চক্রব্যূহের মতন ফেসে থাকে, যাতে অভিমন্যুর মতন এখান থেকে বেরোতে না পারে। কাজেই রাশিয়া রয়েছে। সেকেন্ড থিং হচ্ছে যতক্ষণ এই জিনিসটা লেগে পড়ে থাকবে ততক্ষণ চায়নারও সুবিধা। তার কারণ হচ্ছে স্ট্রেট অফ হরমুজ যতক্ষণ ইরানের কন্ট্রোলে থাকবে ততক্ষণ চায়না এই যে এই ব্যাকডোর দিয়ে যে তেলটা ইরান বিক্রি করছে, যেটা অনেক সস্তায়,
মার্কেটের থেকে অনেক সস্তায়, সেইটার 95% ক্রেতা মানে অয়েলটা নিচ্ছে হচ্ছে চায়না। কাজে চায়না অনেক কম পয়সা নিচ্ছে। কারণ কি, ধরা যাক মার্কেটে কথার কথা বলছি, এক্সাম্পল মার্কেটে ধরুন $100 পার ব্যারেল চলছে, তাহলে ইরানের যেহেতু স্যাংশনস আছে, ইরান অফিসিয়ালি কোথাও এই তেলটা বিক্রি করতে পারবে না, তাহলেও কি করবে, মার্কেট প্রাইসের থেকে কমিয়ে বিক্রি করবে। এবার কমিয়ে বিক্রি করবে সবার জন্য, কিন্তু চায়না যেহেতু ওয়ার্ল্ডের সেকেন্ড বিগেস্ট অর হাইয়েস্ট কনজিউমার অফ দিস অয়েল, কাজে চায়নার ক্যাপাসিটি অনেক বেশি। চায়না একটা বৃহৎ অ্যামাউন্টের তেল কেনে বা কিনতে থাকে, আজ নয় বহুদিন ধরে কিনছে, তাহলে চায়নার জন্য একটা স্পেশাল কি বলে প্রাইস হবে। প্লাস চায়না কি চায়, চায়না চায় হচ্ছে ডলারে নয়, চায়না ওর কারেন্সিতে ব্যবসাটা করতে চায়, মানে ইউয়ানে ব্যবসাটা করতে চায়। তার মানে ইরান যদি এই তেলটা নিয়ে তার এগেনস্টে যদি ইউয়ান নেয়, তাহলে চায়নার সুবিধা। কারণ কি, ইরান আবার পরবর্তীকালে তার মেডিকেল ইকুইপমেন্টস বা ট্রিটমেন্টের কোনো খরচা বা ওর ফুডের যা কিছু আছে বা টেকনোলজির যা কিছু আছে, সেটা যদি চায়নার থেকে নেয় এবং নিয়ে যদি তার এগেনস্টে ওই ইউয়ানই ফেরত দিয়ে দেয়, তাহলে চায়নার ঘরের পয়সা ঘরেই থেকে গেল। তাহলে এটা চায়নার জন্য, চায়না কিন্তু অ্যাকচুয়ালি চায় না, মানে চায়না দেশটা কিন্তু চায় না যে এই আমেরিকা ইরান ইসরায়েলের যুদ্ধটা এত তাড়াতাড়ি থেমে যাক। রাশিয়াও চায় না। তাহলে এই এতগুলো লোক কিন্তু চায়নার মতোই চায় না যে এই যুদ্ধটা থেমে যাক। তাহলে এই জিনিসগুলো এক তো ঘটতে যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, মাথায় রাখবেন, আগামী দিনে এই পাকিস্তান উগ্র মৌলবাদ, এনি কাইন্ড অফ দিস মানে কি বলবো, এটাকে একটা উগ্রবাদ বা মৌলবাদ বা র্যাডিক্যালিজম যেটাকে বলা হয়, সে একটা র্যাডিক্যাল একটা অ্যাটমসফিয়ার তৈরি করছে কিন্তু পাকিস্তান। এছাড়াও আরো অনেকগুলো দেশ আছে, তার মধ্যে যেরকম ধরুন সিরিয়া আছে, তার মধ্যে যেমন ধরুন ইয়েমেন আছে, এরকম বহু দেশ আছে। তাহলে এই দেশগুলোও কিন্তু ঠিক ওই মিডল ইস্টে বা ওই আরবিয়ান কান্ট্রিজগুলোর মধ্যে বা আফ্রিকান পার্টের কান্ট্রিজগুলোর মধ্যে এরাও চায় যে এই জিনিসটা যত বেশি থাকবে তত বেশি এদের সুবিধা। কাজেই ইসরায়েল কিন্তু অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে যে পাকিস্তান তাদের শত্রু, এবং ইসরায়েল কিন্তু অনেক আগেই পাকিস্তানকে অ্যাটাক করবে বলেছিল, এবং সেই সময় তারা কিন্তু চেয়েছিল ইন্ডিয়ার কাছে যে ইন্ডিয়ার জমিকে ব্যবহার করতে দিতে, যাতে ওদের প্লেনগুলো, যুদ্ধ জাহাজগুলো এসে রিফুয়েলিং এর জন্য ইন্ডিয়ার মাটিতে নামে এবং নেমে জাস্ট তেল নিয়ে আবার উড়ে যায়, বাকি কোনো কিছু করবে না। এইটুকু যদি ইন্ডিয়া সাপোর্ট দিয়ে দেয় তাহলে পাকিস্তানকে অ্যাটাক করে দেবে। কিন্তু সেই সময় দিদেন সরকার, আপনারাই বুঝে নেন যে কোন সরকার ছিল, দিদেন সরকার এটাকে অ্যালাউ করেনি, যার ফলে ইসরায়েলের পক্ষে অত দূর থেকে তখন এসে, এবং তখন মিসাইল এই সিস্টেম এত ইকুইপড হয়নি বা এইরকম তার মানে রেঞ্জ ছিল না, তো যার ফলে আর ইসরায়েল অ্যাটাক করেনি। কিন্তু যদি ওই সময় ইন্ডিয়া কোনোভাবে খানিকটা হয়তো ব্যাকডোর চ্যানেল দিয়ে হেল্প যদি করে দিত, ইসরায়েল ওই সময় তাহলে পাকিস্তানকে অ্যাটাক করে দিত। যদিও আবারও বলছি, ইসরায়েলের ঘোষিত নীতিতে পাকিস্তান হচ্ছে একটি শত্রুপক্ষ, এবং পাকিস্তান হচ্ছে এই সময়ের এই সমস্ত যা র্যাডিক্যালিজম বা র্যাডিক্যালাইজেশনের যা কিছু চলছে তার এক অন্যতম হোতা দেশ হচ্ছে পাকিস্তান। ফলে আগামী দিনে কোনো না কোনো সময় ও যেভাবেই হোক না কারণ ওর প্ল্যানিংয়ে পাকিস্তানকে অ্যাটাক করা ছিল, আছে, থাকবে। বাট আগামী দিনে দেখবেন ইসরায়েল অলরেডি ইন্ডিয়ার কাছে হেল্প চেয়েছে, এবং এইবার যখনই করুক না কেন, সেটা কবে হবে সেটা তো আমি আর জ্যোতিষী নই, ফলে আমি বলতে পারবো না, কিন্তু যখনই, যেদিনই বা যে সময় দাঁড়িয়ে ইসরায়েল আবার পাকিস্তানকে অ্যাটাক করবে, এবং এটা বেশি দিন লাগবে না, ফিউ ইয়ার্স অনলি, নট ইন ফিউ মান্থস, আগামী খুব 2-4-5 মাসের হবে না, হতে পারে 2 বছর, হতে পারে 3 বছর, হতে পারে 5 বছরও হতে পারে, বাট আগামী কোনো না কোনো সময় ইসরায়েল পাকিস্তানকে অ্যাটাক করবে, এবং যে সময় দাঁড়িয়ে ইন্ডিয়া সর্বতভাবে ইসরায়েলকে সাহায্য করবে। তার কারণ হচ্ছে ইসরায়েল এবং ইন্ডিয়ার মধ্যে খুব ভালো ট্রিটি রয়েছে দীর্ঘদিন ধরে, এবং দুজনেই দুজনের প্রতি খুব লয়াল ফ্রেন্ডশিপ রাখে, যার ফলে ইন্ডিয়া ডেফিনেটলি হেল্প করবে। তার কারণ হচ্ছে আজকের দিনে ইন্ডিয়া গভর্নমেন্ট বা ইন্ডিয়ার লোকজন এটা বুঝে গেছে যে শত্রুর শত্রু আমার মিত্র, কাজেই আমি ওই শত্রু দিয়ে কাটা তোলার মতন ঠিকই আমি তুলে নেব। ফলে ইসরায়েল যদি অ্যাটাক করে তাহলে যেভাবেই হোক না কেন, মানে সে চোখের উপরে কোটিং রেখে বা সানগ্লাস পরেই হোক বা সানগ্লাস খুলেই হোক, ইন্ডিয়া ডেফিনেটলি হেল্প করবে এবং ইসরায়েল অ্যাটাক করবে। আমি অবাক হব না যদি ইন্ডিয়াও সেই লড়াইতে ইসরায়েলের সঙ্গে খুলে, মানে একদম ওপেনলি যদি আসে। তো যাই হোক, কোনো না কোনোভাবে দেখবেন ইসরায়েল অ্যাটাক করবে। আরও একটা জিনিস হতে যাবে, যেটা আমার কাছে খুব বিশ্বস্ত সূত্রে খবরটা রয়েছে, বাট আমি এটা ডিসক্লোজ করতে পারছি না। সেটা হচ্ছে আগামী দিনে কোনো না কোনো একটা সময় আমেরিকা, মানে ইউএসএ, ন্যাটোর গ্রুপ থেকে বেরিয়ে আসবে, এটা তার প্রিপারেশন চলছে। দেখবেন ন্যাটোর মেইন ফান্ডিংটা করতে হচ্ছে ইউএসএ। ডোনাল্ড ট্রাম্প আসার পরে ধীরে ধীরে করে ন্যাটোর ফান্ডিং কমিয়ে দেওয়া হয়েছে। ন্যাটোর কাজকর্মে ইউএসএ খুশি নয়, সেটা ওপেনলি বলা হয়। ন্যাটো যে আমেরিকার পয়সাতে বেসিক্যালি টিকে আছে ফর নাথিং, তো সেটা কিন্তু অফিসিয়ালি অনেকবার করে ডোনাল্ড ট্রাম্প বলেও দিয়েছে, এবং ইউএসএর থেকে সেটা ডিক্লেয়ারও করা হয়েছে, এবং এটা ওয়েল অ্যাকসেপ্টেড আজকের দিনে ফ্যাক্ট যে আমেরিকা ইজ নো মোর ইন্টারেস্টেড অ্যাবাউট ন্যাটো। তাহলে এটা হচ্ছে জাস্ট প্রিলিমিনারি স্টেজ বা স্টার্টিং পয়েন্ট, যেখানে এইটা শুরু হচ্ছে।
আগামী দিনে কোনো না কোনো সময়, এগেইন আমি জ্যোতিষী নই, ফলে আমি বলতেও পারবো না যে এটা 2 বছরে হবে, না 3 বছরে হবে, না 4 বছরে হবে, না 5 বছরে হবে, বাট নিয়ার ফিউচারে এইটা হতে যাচ্ছে। সেটা ডোনাল্ড ট্রাম্পের সময়ও হোক বা ডোনাল্ড ট্রাম্পের পরে হোক। কারণ কি, প্রত্যেকটা দেশের কিছু ঘোষিত নীতি থাকে, সেই নীতির মধ্যে সামান্য কিছু রদবদল হয়তো হয়, যে মানুষটা বা যে পার্টিটা সরকারে এলো, কিন্তু ঘোষিত নীতি অ্যাব্রাপ্টলি চেঞ্জ হয়ে যায়, 1 থেকে 100 হয়ে যাবে, 100 থেকে 0-তে হয়ে যায়, এরকম হয় না। তো ফলে একটা লাইন থাকে। তো প্রত্যেকটা দেশের একটা লাইন অফ অ্যাকশন বা একটা টার্গেট থাকে, এবং সেই লাইন অনুযায়ী বা তাদের পলিসি যেটা, সেটা একটা নির্দিষ্ট পলিসি থাকে, তাতে সামান্য কিছু ডেফার করতে পারে কিছু বিশিষ্ট লোকের জন্য বা কোনো পার্টিকুলার কোনো পলিটিক্যাল পার্টির জন্য, সেইটুকু আলাদা হতে পারে। বাট এমনিতে একটা ঘোষিত প্রত্যেকের নীতি থাকে প্রত্যেকটা দেশে। তো যার ফলে আমেরিকারও সেরকম নীতি রয়েছে। আগামী দিনে কিন্তু অলরেডি খানিকটা হলেও আমরা আভাস পাচ্ছি, তুর্কি বা তুর্কিয়ে বলে যেটাকে বলি, তুর্কি বা তুর্কি, তাদের সঙ্গে কিন্তু আমেরিকার যথেষ্ট অনেক দিনের মনোমালিন্য আছে, এবং আমেরিকার বা ইউএস এর ফাইনাল টার্গেট হচ্ছে টু অ্যাটাক টার্কি। এটা মাথায় রাখবেন। এবং এটা আমি আবারও বলছি, জ্যোতিষী নই, কাজে আমি ইমিডিয়েটলি বলতে পারবো না, বা আমি এটাও বলতে পারবো না যে কবে কতদিনে হবে। সেটা 3 বছর, 4 বছর, 5 বছর, যখনই হোক না কেন, ইট ইজ গোয়িং টু হ্যাপেন। ইউ ক্যান টেক ইট ফ্রম মি। আমি হয়তো আপনাকে অফিসিয়ালি মানে স্ট্যাম্প পেপার ওরম লিখে দিচ্ছি না, বাট আমার কথাটা আপনি মিলিয়ে দেখে নেবেন। সেটা যখনই হোক না কেন, আগামী দিনে টার্কি উড বি অ্যাটাকড বাই অর উড বি ফেসিং দ্যাট, মানে যুদ্ধ একটা হবে টার্কির সঙ্গে, এটা একদম ফর শিওর। এবং সেই যুদ্ধে কিন্তু ইসরায়েল এবং আমেরিকা দুজনেই থাকবে। তার আগে আমেরিকা কোনো না কোনো অছিলায় বা কোনো না কোনোভাবে ন্যাটো থেকে বেরিয়ে আসবে। এবং এটাও জেনে রাখবেন, ইসরায়েল যেটা চাই, যুদ্ধটাকে যদি বুঝতে হয়, তাহলে যে কোনো মিডল ইস্টে কোনো যুদ্ধ বা যে যুদ্ধে আমেরিকা জড়িয়ে আছে, বা ওভারঅল আজকের দিনে দিশা, মানে ওয়ার্ল্ডের দিশা কি হিসেবে চলছে, এটা যদি বুঝতে হয়, তাহলে কোনো মিস্টার এক্স অর জেড ওয়াই কাউকে বুঝতে হবে না। ইউএস এর প্রেসিডেন্ট কি বললো, অমুকের প্রেসিডেন্ট কি বললো, তমুকের প্রেসিডেন্ট, কিচ্ছু বুঝতে হবে না। আপনি খেয়াল করে দেখুন ইসরায়েল কি বলছে বা ইসরায়েল কি চাইছে। আমেরিকা সেই পথেই চলবে, নোয়িংলি অর আননোয়িংলি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যেটা ইসরায়েল চাইছে। মিলিয়ে দেখুন, ঠান্ডা মাথায় একটা 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 করে চিন্তা করে দেখুন। ইসরায়েল যা চেয়েছে, যেভাবে চেয়েছে, যে রাস্তায় বলেছে, ঠিক সেই রাস্তাতেই হাঁটা হয়েছে। সেটা তার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আমি বলছি ইউএসএর কথা। ইউএসএ তার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যেভাবেই হোক না কেন, ইউএসএ মানে ইসরায়েলের যে ডিরেকশন ছিল, সেই ডিরেকশনেই ইউএসএ চলেছে। এর অন্য রিজন আছে, খানিকটা আপনারা আন্দাজ করতে পারেন, খানিকটা কোনো একটা অবসরে অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করবো, যদিও সবকিছু অফিসিয়ালি এইভাবে এইরকম প্ল্যাটফর্মে ডিসক্লোজ করা যায় না। বাট হাউএভার, আগামী দিনে ইসরায়েল যেটা চাইবে সেটা হবে। এবং ইসরায়েলের ডিক্লেয়ার্ড শত্রু কিন্তু যেরকম পাকিস্তান, সেরকম তুর্কি। কাজেই আমেরিকা কোনো না কোনো অছিলায় আগামী কোনো একটা সময়ে, কোনো একটা বছরে, কোনো একটা দিনে ন্যাটো থেকে বেরিয়ে আসবে, এবং যৌথভাবে আমেরিকা এবং ইসরায়েল টার্কিকে অ্যাটাক করবে। এবং বাই দ্যাট পিরিয়ড অফ টাইম, একটা ইংলিশে কথা আছে না, গন উইথ দ্য উইন্ড। তো গন ফর এ টস হয়ে যাবে পাকিস্তান, এবং আমি অবাক হব না তাতে ইন্ডিয়ারও ইনভলভমেন্ট থাকবে। হাউএভার, কাট দ্য লং স্টোরি শর্ট, আপাতত এই যে ডোনাল্ড ট্রাম্পের যে ডিক্লারেশন ছিল যে ইরান মেনে গেছে, ওই ইউরেনিয়াম আমেরিকাকে দিয়ে দেবে, আর লেবানন আর ইরানের মধ্যে কি বলে, ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি হয়ে গেছে, যুদ্ধবিরতি শুরু হয়ে গেছে, এটা যা চলছে, ইট সিম্পলি আইওয়াশ। ওই কি বলে, উইকেন্ডের ওই সুইং ট্রেড, বা আজকে কিনে 2 দিন পরে শেয়ার বেচে দেওয়া, বা কমোডিটি বেচে দিয়ে বেশ কিছু কোটি বিলিয়ন ডলার কামিয়ে নেওয়ার রাস্তা চলছে। তো এতে সবাই ইনভলভ, প্রচুর কান্ট্রিজ রয়েছে, এবং এই যুদ্ধটাতে বেশ কিছু লোক, বেশ কিছু পলিটিক্যাল পার্টি, বেশ কিছু লিডার এবং বেশ কিছু দেশ ভালো মোটা পয়সা কামিয়ে নিচ্ছে। আপনাদের কার কি মনে হয়, আপনাদের ওপিনিয়ন প্লিজ, যারা এই শেষ পর্যন্ত থাকলেন, একটু কমেন্ট বক্সে জানাবেন। যখন এতক্ষণ থেকেছেন, তার মানে আপনার এই আলোচনাটা ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এটা হাম্বল রিকোয়েস্ট রাখলাম। আর কমেন্ট বক্সে যার যেরকম নিজের মতামত আছে, অবশ্যই মতামত জানাবেন। আমি প্রত্যেকটা মতামত পড়ি। আগামী দিনে কাল পরশুর মধ্যে আবার কোনো না কোনো একটা ডিফারেন্ট টপিকের উপর ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।